বোন, বলো তো, তুমি কি এখনো আরোহীর উপর রেগে আছো? চোখের পানি মুছে দুদিকে মাথা নাড়ায় আয়াত, যার অর্থ না। মুচকি হাসে রায়হান। দেখেছেন, আরোহীর কাজে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আয়াতকে। সে যখন ক্ষমা করতে পেরেছে, আপনি কেন করতে পারবেন না? চুপ করে নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে আনোয়ার আহমেদ। আপু তুমি কেঁদো না। আরোহীর চোখের পানি মুছিয়ে দেয় আয়াত। আয়াতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আরোহী। আমাকে মাফ করে দে বোন, তুই আমাকে। চুপ করো আপু, তুমি এসব বলে আমাকে আর কষ্ট দিও না। দু বোনের এমন কান্না দেখে ব্যথিত হয় উপস্থিত সকলে। আনোয়ার আহমেদও আরোহীকে বাসায় ফিরিয়ে নিতে রাজি হয়। এতে করে মনে কিছুটা শান্তি ফিরে আসে সকলের। হাসি হাসি মুখে কথা বলছে সকলেই। আবারও খুশি ছড়িয়ে পড়ে চৌধুরী বাড়ি জুড়ে। শুধু হাসির দেখা মিলছে না সিদ্রাতের মুখে। রায়হানের পাশে বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে। আয়াত যে আর চোখে বারবার তাকেই দেখছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। আয়াত বেশ বুঝতে পেরেছে তার উপর অভিমান করে এমন মুখ ঘুরিয়ে বসে আছে সিদ্রাত। রুবিনা চৌধুরী জোরপূর্বক আটকে রাখলেন তাদের। দুপুরে খাবার না খাইয়ে কাউকে যেতে দিবেন না তিনি। অগত্যা থেকে যেতে হলো সকলকে। চৌধুরী বাড়িতে আজ রমরমা পরিবেশ। আহমেদ বাড়ির সকলে একসাথে এই প্রথম চৌধুরী বাড়িতে এসেছে বলে কথা। যত্নের কোনো ত্রুটি রাখতে নারাজ চৌধুরী বাড়ির সদস্যরা। আয়াত সিদ্ধাতের পিছু পিছু হাঁটছে তার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু সিদ্ধাত তাকে এড়িয়ে চলছে। তাদের এমন কার্যকলাপ দেখে মিটিমিটি হাসছে রায়হান। খাবার টেবিলে বসে যার যার মতো খাবার খাচ্ছে। খাবার নাড়াচাড়া করছে আয়াত। সিদ্ধাতের এমন অভিমান মেনে নিতে পারছে না সে। অনেক দিন হয় আয়াত বাড়ি যায় না। তুমি অনুমতি দিলে আমরা আজ আয়াতকেও সাথে নিয়ে যেতে চাই। সিদ্ধাতের দিকে তাকিয়ে কথাটা বলে আজিজ আহমেদ। বাবার কথা কানে যেতেই চোখ কপালে উঠে যায় আয়াতের। আয়াত যেতে চাইলে যাবে, আমার সমস্যা নেই। না না, আমি এখন যেতে চাই না। আয়াতের কথায় অবাক হয়ে সবাই তার দিকেই দৃষ্টি নিক্ষেপ করে। কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায় আয়াত। না মানে, আমার এখন অনেক দরকারি কাজ আছে, আমি কিছুদিন পরে যাব বাবা। পরিস্থিতি সামাল দিতে কথাটা বলে আয়াত। যেহেতু আয়াত নিজ থেকে যেতে চাচ্ছে না, এ বিষয়ে কেউ আর কথা বাড়ায় না। আহমেদ বাড়ি সকলেই বিদায় নিয়েছে আরো ঘন্টাখানেক আগে। তারা যাওয়ার সাথে সাথেই লিভিং রুম ছেড়েছে সিদ্রাত। আয়াত কি করবে বুঝতে না পারে এখানেই বসে আছে। বড্ড মন খারাপ হচ্ছে তার। নিশ্চয় মানুষটা তার কাজে বড্ড কষ্ট পেয়েছে। সে বা কি করবে? আরোহীকে সিদ্রাতের পাশে দেখে মেনে নিতে পারেনি। তার জায়গায় অন্য কেউ থাকলে কি এমনটাই করতো না? যদিও সে জানে সিদ্রাতের মনে শুধু তারই বসবাস, তবুও নিজের ভালোবাসার পাশে অন্য কাউকে দেখলে যে কারোই মন খারাপ হবে, এটাই কি স্বাভাবিক নয়? আয়াত, আর কতক্ষণ এখানে বসে থাকবে? আয়াতের ভাবনার মাঝে ভেসে আসে জেরিনের ডাক। কষ্টে ছোট হয়ে থাকা মুখটা আরো ছোট হয়ে যায় আয়াতের। এখনই কেঁদে দেবে দেবে অবস্থা। আয়াতের এহেন মুখভঙ্গি দেখে উচ্চ শব্দে হেসে ওঠে জেরিন। লুকিয়ে এখানে বসে থাকলে চলবে? উনি অনেক রেগে আছেন, বকবে আমাকে। কিচ্ছু বলবে না, যাও তুমি। কিন্তু কিন্তু আয়াতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টেনে উঠিয়ে উপরে পাঠিয়ে দেয়। দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে আয়াত। ভেতরে ঢুকবে ঢুকবে করেও ঢুকার সাহস পাচ্ছে না। আয়াতের উপস্থিত অনেক আগেই টের পেয়েছে সিদ্রাত। তবে সে নিজে থেকে আয়াতকে কাছে ডাকবে না বলে পণ করেছে। এদিকে সিদ্রাতের ডাকের অপেক্ষায় দরজায় ঠায় দাঁড়িয়ে আছে আয়াত। নিজের উপর খুবই বিরক্ত লাগছে তার। কি দরকার ছিল এমন করার? সিদ্রাতের মনোযোগ পেতে দরজার ভেতর দিয়ে একটুখানি মাথা ভেতরে প্রবেশ করায় আয়াত। সিদ্রাতের দৃষ্টি দরজার দিকেই ছিল, যার দরুন আয়াতের চোখে চোখ পড়ে যায় তার। এদিকে সিদ্রাতের দিকে চোখাচোখি হওয়ায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় আয়াত। জোরপূর্বক মুখে হাসি ফোটাতে গেলে সিদ্রাত চোখ সরিয়ে নেয়। ব্যথিত হয়ে চোখ মুখ উল্টে বিছানায় এসে বসে আয়াত। সিদ্রাত তার সাথে কথা বলবে না আগে টের পেয়েছে আয়াত। হতাশ হয়ে নিজ উদ্যোগে তার সাথে কথা বলার প্রস্তুতি নেয়। বিছানা থেকে উঠে সিদ্রাতের কাছে যেতে নেয়। আয়াতকে এগিয়ে আসতে দেখে চলে যাবার জন্য পা বাড়ায় সিদ্রাত। আয়াত দ্রুত বেগে তার সামনে দাঁড়ায়। শুনুন না। তোমার থেকে কিচ্ছু শুনতে চাচ্ছি না, সামনে থেকে সরো। সিদ্ধাতের নরম কণ্ঠের বাক্য চোখে জল চলে আসে আয়াতের। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই ভেসে আসে সিদ্ধাতের কণ্ঠ। কেউ আমাকে কথা দিয়েছিল চোখের জল ফেলবে না। এমন কথা কেন দেয় যেটা রাখতে পারবে না? চোখের জল নিয়েই হেসে দেয় আয়াত। দু হাতে মুছে নেয় চোখ দুটো। হাতে পুড়ে নেয় সিদ্ধাতের হাত। নমনীয়তা প্রকাশ করে পায় তার কণ্ঠে। আপুকে আপনার পাশে দেখে মেনে নিতে পারিনি। শুধু আপু কেন, অন্য কাউকেই আমি সহ্য করতে পারবো না। তাই তখন অমন করে ফেলেছি।
চোখ তুলে তাকায় আয়াত। সিদ্ধাতের নয়ন যুগল তার উপরেই সীমাবদ্ধ। আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই। আচ্ছা বলুন তো, আমি যদি এমন করতাম তাহলে? আয়াত কথা শেষ করার আগেই সিদ্ধার্থ তার চোয়াল শক্ত হাতে চেপে ধরে। জানে মেরে দেব। কারো পাশে থাকা তো দূর, আমি ব্যতীত কারো দিকে চোখ তুলে তাকানোর কথাও ভাবতে পারবে না তুমি। আয়াত ব্যথায় কাতরে ওঠে। সিদ্ধার্থ সতর্ক দৃষ্টিতে তাকিয়ে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দেয়। নরম হয়ে যায় তার কণ্ঠ। লেগেছে তোমার? সরি, মাথাটা গরম হয়ে গিয়েছিল। এখন লাগেনি, তবে আপনি কথা না বললে খুব লাগে। আয়াতের কথায় কি ছিল জানা নেই সিদ্ধার্থের। আয়াতকে টেনে বুকে নিয়ে আসে, আলতো হাতে চুল ঠিক করতে থাকে। জানো, যখন সন্দেহ নিয়ে তাকিয়েছিলে ভেতরটা পুড়ে যাচ্ছিল। এতটা অসহায় নিজেকে কখনো লাগেনি। আর কখনো ওই দৃষ্টিতে তাকিও না আয়াত। ভরসা রেখো আমার উপর। যদি কখনো কিছু শুনেও সবার আগে আমাকে প্রশ্ন করবে, আর কথা না শুনে আমাকে ভুল বুঝবে, এটা কিন্তু আমি সহ্য করব না। কি মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ সূচক মাথা নাড়ায় আয়াত। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনার জন্যই তো আপু বাড়িতে ফিরতে পেরেছে। হুম, একটা কথা জিজ্ঞাসা করি? আয়াতকে ছেড়ে সামনে এনে দাঁড় করায় সিদ্ধার্থ। বলো কি জানতে চাও? আপু আপনার সাথে কেন এমন করলো? আর আপুর বড়ই বা তাকে ছেড়ে দিল কেন? কিছু কি জানেন আপনি? না, তবে ধৈর্য ধরো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু আর কোনো কিন্তু নয়। আমার একটু জরুরি কাজ আছে, বাইরে যেতে হবে। যত দ্রুত সম্ভব ফিরে আসবো, কেমন? আয়াতকে আর কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে সিদ্ধার্থ। আজ 3 দিন হয়ে গেল তোমরা এতগুলো লোক মিলে একটা মানুষের খোঁজ বের করতে পারছো না। ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না। 24 ঘন্টার মধ্যে রিয়াজের সব খবর চাই আমার। অপর পাশের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় সিদ্ধার্থ। বিরক্তিতে কপাল কুঁচকে নিজের কেবিনে বসে আছে সে। তখনই সেখানে প্রবেশ করে রায়হান। চেয়ার টেনে বসে সিদ্ধার্থের মুখোমুখি। কি হয়েছে? 3 দিন ধরে রিয়াজের খোঁজ করে যাচ্ছি, কোনো খোঁজই মিলছে না। কোথায় গিয়ে বসে আছে কে জানে। কতদিন লুকিয়ে থাকবে? গর্ত থেকে তো বের হতেই হবে। ওকে আমার খুঁজে বের করতেই হবে। জানতে হবে কেন আমার পেছনে পড়ে আছে সে। সিদ্ধার্থের কথা শেষ হতে না হতেই উচ্চ শব্দে তুলে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে চোখ বুলিয়ে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে সিদ্ধার্থ। ওপাশের ব্যক্তি কি বলেছে জানা নেই, তবে সিদ্ধার্থের বাঁকা হাসি দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ইতিবাচক কিছুই হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ফলো করো ওকে যাতে পালাতে না পারে। ফোনটা কেটে বাঁকা হাসে সিদ্ধার্থ। এবার পালিয়ে যাবি কোথায়? সিদ্ধার্থের কথায় যা বুঝার বুঝে যায় রায়হান। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে রিয়াজ। তার সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে আইসি ভঙ্গিতে বসে আছে সিদ্ধার্থ। পাশে থাকা লোকটিকে ইশারায় রিয়াজের মুখের বাঁধন খুলে দিতে বলল। ছাড়া পেয়েই মুখ খুলে রিয়াজ। এতদিন পরে তাহলে সত্যিটা জেনেই গেছিস? বিকট শব্দ তুলে হাসতে থাকে সে। কোনো হেলদোল হলো না সিদ্ধার্থের। একই ভঙ্গিতে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। ইতিমধ্যেই আরোহীকে নিয়ে সেখানে উপস্থিত হয় রায়হান। আরোহীকে দেখে মাথা উঁচু করে বিশ্রী শব্দ তুলে হেসে ওঠে রিয়াজ। ভয়, লজ্জা, ঘৃণায় রিয়াজের উপর থেকে চোখ সরিয়ে নেয় আরোহী। সিদ্ধার্থ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, হাঁটু গেড়ে বসে রিয়াজের সামনে। মুখে তার মুচকি হাসি। এতে যেন কিছুটা ঘাবড়ে যায় রিয়াজ। সিদ্ধার্থের এমন শান্ত থাকা খারাপ কিছু বয়ে আনবে তার জন্য। মুখের হাসি থেমে যায় তার। কি হলো, হাসি থেমে গেল যে? আমাকে এভাবে বেঁধে রাখা মানে কি? আমি তো তোর গার্লফ্রেন্ডকে জোর করে বিয়ে করিনি। সে নিজের ইচ্ছায় আমার সাথে গিয়েছিল। সে যে নিজের ইচ্ছায় গিয়েছিল তা আমি জানি, এতে কোনো আফসোস নেই আমার। তবে আমার প্রশ্ন অন্য জায়গায়। কিছুটা নড়ে চড়ে বসে রিয়াজ। হালকা কাঁপতে থাকে তার কণ্ঠ। কি 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 জানতে চাস? আমার বন্ধু হয়ে আমারই পেছনে কেন ছুরি মারলি? আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই শীদ। আমাকে বাসায় যেতে দে। এভাবে বেঁধে রাখা ফল ভালো হবে না তোর জন্য। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? সিদ্ধার্থ চৌধুরীকে ভয় দেখাচ্ছিস? তুই কি ভুলে গেছিস আমি চাইলে তোকে এই মুহূর্তে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি? কাকপক্ষীও টের পাবে না। এ পর্যায়ে উচ্চ শব্দে হেসে ওঠে রিয়াজ। তোর থেকে সব কেড়ে নেব আমি।
সব, যেভাবে তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিলি। কপাল কুঁচকে যায় সিদ্রাতের। কি বলতে চাইছে রিয়াজ বুঝে উঠতে পারছে না সে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। রায়হান এসে বসে রিয়াজের পাশে, কাঁধে হাত রেখে মুচকি হেসে প্রশ্ন করে, শীত তোমার থেকে কি কেড়ে নিয়েছে? আমার সকল কিছু কেড়ে নিয়েছে, আমিও ওর সকল খুশি কেড়ে নেব। আরোহীকে কেড়ে নিয়েছিলাম, ভেবেছিলাম এবার ওর সব শেষ হয়ে যাবে। সব কিছু প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু মাঝখান থেকে আয়াত এসে সব গড়বড় করে দিল। আয়াতও দেখে নিব। মুখে শক্ত হাতের ঘুষি পড়ায় বাকিটা বলতে পারে না সে। ওর দিকে হাত বাড়ালে জ্যান্ত পুঁতে দেব। রাগে চোয়াল শক্ত হয় সিদ্রাতের। ঠোঁটের কোণা কেটে সামান্য রক্ত বেরিয়েছে রিয়াজের, তবুও মুখে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেছে সে। সিদ্রাত তাকে আবার আঘাত করার আগেই রায়হান তাকে টেনে দাঁড় করিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। সিদ্রাত কিছু বলতে গেলে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয়। শীত কি করেছে স্পষ্ট করে বলো। ও রেগে গেলে তোমার কি অবস্থা করবে তা নিশ্চয়ই ভালো করেই জানা আছে তোমার। আমিও কিন্তু আটকে রাখতে পারবো না। তাচ্ছিলের হাসি হাসে রিয়াজ। উচ্চ কণ্ঠে তেজি স্বরে বলে উঠে, কি শুনতে চান আপনি? এটা জানেন তো, কষ্ট না পেলে মানুষ নষ্ট হয় না। আমি তো এমন ছিলাম না। আমার এমন হওয়ার পেছনে দায়ী শিড। আমি কিসের ভেতর দিয়ে গেছি সেটা শুধুমাত্র আমি জানি। আপনি পারবেন পারবেন আমার উজ্জ্বল শৈশব ফিরিয়ে দিতে, যেটা শিড আমার থেকে কেড়ে নিয়েছে? বাকরুদ্ধ সিদ্রাত। রিয়াজ কি বলতে চাইছে আগাগোড়া কিছুই বুঝতে পারছে না সে। আমার তো মনে পড়ছে না আমি কখনো তোর খারাপ চেয়েছি বা ক্ষতি করার চেষ্টা করেছি। আর তোর শৈশবই বা কিভাবে কেড়ে নিলাম? কিছুক্ষণ চুপ থাকে রিয়াজ। রায়হানের দিকে মুখ উঁচিয়ে তাকায়। আমার হাতে বাঁধন খুলে দিন। বিনা বাক্য ব্যয় করে রায়হান তার হাতের বাঁধন খুলে দেয়। রিয়াজ কিছু বলছে না দেখে মুখ খুলে রায়হান। শীতের প্রশ্নের উত্তর দিলে না যে? একই এলাকায় বাড়ি হওয়ার দরুন ছোট থেকেই দুজন একসাথে বড় হয়েছি। স্কুল থেকে শুরু করে সব জায়গায় সিদ্ধার্থ নাম্বার 1 থেকেছে। সবার মুখে মুখে ওর এত সুনাম শুনে আমার ছোট্ট মনে গভীর অভিমান জমতে থাকে। সব সময় মনে হতো শীতের জন্যই আমি পিছিয়ে আছি, তবুও মেনে নিতাম যদি ঘটনাটা এখানেই থেমে যেত। সময়ের সাথে সাথে বড় হতে লাগলাম। পড়াশোনার পাশাপাশি সিদ্ধার্থ আঙ্কেলের ব্যবসায় হাত দিল। এত কম সময়ে এত সফল হলো যে এখন তার নিজের অফিস আছে। সময়ের সাথে পাল্লা দিয়ে সিদ্ধার্থের সফলতা আরও বাড়তে থাকে, যা আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। বাবা আমার পেছনে লেগে যায়। তার নিত্যদিনের বকাঝকা, পাড়া প্রতিবেশীর খোসা মেরে কথা আমি আর নিতে পারছিলাম না। বাসা থেকে বের হলেই সিদের নামের প্রশংসা শুনতে হতো। নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকা শুরু করলাম। বাবা সারাদিন বলতো তার ব্যবসার ভার নিতে। আমি তাকে বোঝাতে চাইতাম আমি এখন এসবের জন্য মোটেই প্রস্তুত নই। আমি ওই সময়টা নিজের মতো উপভোগ করতে চেয়েছিলাম। ওই বয়সে ব্যবসার ঝামেলা কাঁধে নিতে চাইনি, কিন্তু তিনি আমার কথা মানতে নারাজ। তার এক কথা, সিদ পারলে আমি কেন পারবো না। তার জোরাজুরিতে অফিসে জয়েন করলাম। কিছুতেই কাজে মন বসতো না। দিন দিন ব্যবসার অবনতি হতে থাকে। আমার শুধু একটাই উদ্দেশ্য ছিল, সিদের থেকে বড় হতে হবে, তার থেকেও বেশি টাকা আয় করতে হবে। কি করব কিছু বুঝতে না পেরে অসৎ পথ অবলম্বন করলাম, যার কারণে ব্যবসার প্রায় ধ্বংস হবার পথে। এ নিয়ে বাবার সাথে অনেক ঝামেলা হতে থাকে। একদিন ঝামেলা এত দূর গড়িয়ে গেল যে বাবা সবার সামনে আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিল। ব্যাস, আমার দরজা বাদ ভেঙে গেল। বাসায় এসে হাঙ্গামা শুরু করে দিয়েছিলাম। বাবা বাসায় এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। রাগে ফুলদানি ছুঁড়ে মারলাম, সেটা গিয়ে বাবার মাথায় লাগলো। মার সাথে সাথে আমার গায়ে হাত তুলল, যেটা আগে কখনো করেনি সে। আমি বাকরুদ্ধ। আমি কখনো কল্পনা করতে পারিনি এমন কিছু আমার দ্বারা হয়ে যাবে। নিজেকে ক্ষমা করতে পারলাম না। বেরিয়ে গেলাম বাসা থেকে। জায়গা হলো এক বন্ধুর বাসায়। বাসায় ফোন করে ছোট বোনের থেকে জানতে পারি বাবা সারাদিন কেমন মন মরা হয়ে থাকে। মা দিনরাত আমার চিন্তায় চোখে পানি ফেলে। আমাদের হাসি খুশি পরিবারটা ধ্বংস হয়ে যায়, যার জন্য দায়ী মাত্র কেবল সিদ। সিদ্রাতের দিকে তাকিয়ে কথাটা বলে রিয়াজ। সেজন্যই আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই,
সিদের সব খুশি আমি কেড়ে নেব, যেভাবে আমি আমার জীবনের সুখ হারিয়েছি। আমি তোমার কথা বুঝতে পেরেছি রিয়াজ, তবে তোমাকে আমি চালাক মনে করতাম। এখন দেখছি তুমি অনেক বোকা। যা করার সিদের উপর রাগ করে সেটা তুমি করেছো। সিদের কোনো দোষ আমি দেখছি না। থামে রায়হান, শব্দ করে হাসে সিদ্রাত। হিংসা মানুষকে এত দূর নিয়ে আসতে পারে সেটা তোকে না দেখলে জানা হতো না। আমি বন্ধু হিসেবে সবসময় তোর ভালো চেয়েছি। আমি কখনো আন্দাজও করতে পারিনি আমাকে নিয়ে তোর এত সমস্যা। লোভ হিংসা যতদিন মনে থাকবে ততদিন সফলতা পাবি না। আমার সফলতা মেনে নিতে পারিসনি, খুব সহজেই বলে দিলি আমার সফলতার জন্য তোর জীবন নষ্ট হয়েছে। তোর কোনো ধারণা আছে এই সফলতার পেছনের গল্প কতটা পরিশ্রমের? দিনরাত কঠিন পরিশ্রম করতে হয়েছে আমাকে। যে বয়সে তোরা রং তামাশায় মেয়ে বন্ধু নিয়ে মেতে থাকতিস, সে বয়সে আমি কঠোর পরিশ্রম করেছি, সব সময় সৎ থেকেছি, যার ফল আজকের আমি। আর বলছি শৈশবের কথা। প্রতিটি স্কুলে প্রতিটি ক্লাসে কেউ না কেউ প্রথম হবে, এটাই কি স্বাভাবিক নয়? এটা যদি তুই মেনে নিতে না পারিস তবে এটা তোর সমস্যা। স্তব্ধ রিয়াজ। সিদ্রাতের কথার বিপক্ষে কথা বলার মতো কিছু খুঁজে পেল না। মুখ খুলে রায়হান। আমাদের আশেপাশের মানুষ অনেক কিছুই বলবে, সব কথা কানে নিতে নেই। মানুষের কাজই এমন, নিজের খেয়ে অন্যকে নিয়ে চর্চা করা। মাথা নিচু করে বসে আছে রিয়াজ। কিছুক্ষণ নীরব থাকে সকলেই। নীরবতা ভেঙে মুখ খুলে রায়হান। আচ্ছা, সবই না হয় বুঝলাম, কিন্তু আরোহীর সাথে কিভাবে সম্পর্কে এলে? রায়হানের কথায় নড়েচড়ে উঠে আরোহী। এতক্ষণ ধরে নীরব দর্শক হয়ে তাদের কথা শুনছিল সে। রিয়াজ আরোহীর দিকে এক পলক তাকায়। বিশ্বাস করুন ভাই, আমি এতদিন শুধু এটাই ভেবেছি, সিদের মতো মানুষ আরোহীর মতো এমন মেয়ের প্রেমে কিভাবে পড়ল। এ কথা বলছো কেন? ভাই আপনি বিশ্বাস করবেন না, ওকে পটাতে আমার দুদিনও লাগেনি। ও এত লোভী যে কিছু টাকা আর দামি গিফট পেয়েই ফটে গেল। সিদ্ধার্থ মানুষ চিনতে ভুল করবে ভাবতেই পারিনি আমি। লজ্জায় অপমানে মাথা নিচু করে নেয় আরোহী। নিজের কাজে ভীষণ অনুতপ্ত সে। ভাই বাদ দাও, ওসব শোনার কোনো ইচ্ছে নেই। তাও সিদ, আরোহীকে গুটি হিসেবে ব্যবহার করে রিয়াজের একদম উচিত হয়নি। রিয়াজের সামনে গিয়ে দাঁড়ায় রায়হান। তোমারও তো ঘরে ছোট বোন আছে, কেউ তোমার বোনের সাথে এমন করলে তুমি মেনে নিতে? অপরাধীর ন্যায় মাথা নত করে নেয় রিয়াজ। নিজের করা ভুলগুলো চোখের সামনে স্পষ্ট তার। ভাই আমি মানছি আমি ভুল করেছি। হিংসা বিদ্বেষ আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছিল যে সঠিক আর ভুলের তফাৎ বুঝতে পারিনি। কিন্তু আরোহীকে আবার আমার বউ হিসাবে গ্রহণ করতে পারবো না। প্লিজ মাফ করবেন আমাকে। রায়হানের সামনে হাত জোর করে রিয়াজ। চোখের জল ছেড়ে দেয় আরোহী। এটা যে তার প্রাপ্যই ছিল। অন্যের ধ্বংস কামনা করলে নিজেই ধ্বংস হতে হবে, এটার প্রমাণ সে নিজেই। তোমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই, তাই বলবো যা করবে ভেবেচিন্তে করবে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় রিয়াজ। রিয়াজের সামনে এসে দাঁড়ায় সিদ্রাত। মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। ভাই সমান বন্ধুর থেকে এটা সে আশা করেনি কখনো। হয়তো আমি এসবের জন্য দায়ী, তবে বিশ্বাস কর আমি কখনো তোকে কষ্ট দিতে চাইনি। তোর জায়গায় অন্য কেউ থাকলে কি করতাম জানি না, কিন্তু তোকে কিছুই করতে পারবো না। দেখ শরীর কাঁপছে আমার। রিয়াজ আগের ন্যায় মাথা নত করেই দাঁড়িয়ে আছে। আরোহীকে মাফ করতে পেরেছি, তোকেও পারবো। ওপর দিয়ে শক্ত হলেও কাছের মানুষগুলোর কাছে খুবই দুর্বল আমি। তবে একটা কথা মাথায় রাখিস আরোহী, আমি তোমাকেও বলছি, আমার আর আয়াতের মাঝখানে কেউ আসলে তাকে সরিয়ে দিতে আমার 2 সেকেন্ড লাগবে না। অনেক কষ্ট দিয়েছি আয়াতকে, এখন আমি ওকে নিয়ে ভালো থাকতে চাই। তুই বা আরোহী কেউ যদি আয়াতকে কষ্ট দেওয়ার চেষ্টা করিস, কসম ওই দিনেই তোদের শেষ দিন হবে। আমার ভালোবাসাকে আঘাত করলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এটা তোদের জন্য আমার পক্ষ থেকে শেষ ওয়ার্নিং মনে করতে পারিস। থামে সিদ্রাত। কিছুটা সময় নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তোর থেকে এটা আমি মোটেও আশা করিনি রিয়াজ। এখনো মেনে নিতে পারছি না, ভেতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রিয়াজ চেয়েও কিছু বলতে পারছে না। যে অন্যায় সে করেছে, এরপর কোন মুখে কথা বলবে সে? নির্বাক আরোহী। থুতনি চিবুকের ঠেকিয়ে সমানে চোখের জল ফেলে যাচ্ছে। সিদ্রাত একবার তার দিকে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়।
রায়হান রিয়াজের কাঁধে হাত রাখে, অতি নরম গলায় আওড়ায়, শুধু তুমি বলে কিছু বলছি না, তবে মনে রেখেও এটাই শেষ। নিজের কর্মকাণ্ডের জন্য নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছে রিয়াজ। ভাইয়া সিদকে বলবেন আমি কখনো তার বন্ধু হবার যোগ্য ছিলাম না। পারলে আমাকে ক্ষমা করতে বলবেন। আরও বলবেন আমি কখনো তাদের মাঝে আসার চেষ্টা করব না। এখন বুঝতে পারছি জীবনে কত ভুল করেছি। ওর সামনে দাঁড়ানোর মুখ নেই। কালকের ফ্লাইটে সিঙ্গাপুর চলে যাব। এখানে থাকলে নিজের করা ভুলগুলো কুড়ে কুড়ে খাবে আমাকে। গভীর অপরাধ বোধ প্রকাশ পাচ্ছে রিয়াজের কণ্ঠে। মুখে কিছু না বললেও মুচকি হাসে রায়হান। আরোহীকে নিয়ে বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। সিদ্রাত অফিসে না গিয়ে সোজা বাসায় চলে আসে। আজ আর কাজে মন বসবে না তার। নিত্যদিনের মতো ড্রয়িং রুমে দেখা মিলল আয়াতের। সিদ্রাতকে অসময়ে বাড়িতে দেখে কিছুটা চমকে উঠে সে। মুখটাও কেমন শুকিয়ে আছে। কিছু কি হয়েছে? ভয়ে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে তার। মনের মধ্যে হাজারো প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। তবে সবাই উপস্থিত থাকায় মুখে কিছুই বলল না। সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে সিদ্রাত। যেতে যেতে গলা উঁচিয়ে ডাকে আয়াতকে। রুমে এসো। আয়াত এক প্রকার দৌড়ে উপরে উঠে যায়, যেন সিদ্রাতের ডাকের অপেক্ষাই করছিল। মনটা বড্ড অশান্ত তার। আয়াত রুমে প্রবেশ করতেই সিদ্রাত তাকে হ্যাঁচকা টানে বুকে আবদ্ধ করে নেয়। আয়াতের বাঁধন এতটাই শক্ত যে মনে হচ্ছে ছেড়ে দিলেই বুঝি পালিয়ে যাবে। সিদ্রাতের এহেন কাণ্ডে আরো ঘাবড়ে যায় আয়াত। কোমল হাতে জড়িয়ে ধরে সিদ্রাতকে। কি হয়েছে আপনার? জোরে জোরে শ্বাস নিচ্ছে সিদ্রাত। আমার কাছের মানুষগুলো কেন আমার সাথে এমন করে? আমি এসব থেকে বেরিয়ে আসতে চাই আয়াত। আমি এগুলো মনে রাখতে চাই না। আয়াতকে ছেড়ে দুহাতে তার গাল আঁকড়ে ধরে। আয়াত, তুমি আমাকে কখনো ধোঁকা দিও না। আমি মেনে নিতে পারবো না, একদম শেষ হয়ে যাব। প্লিজ আয়াত, প্লিজ। চোখের পানি ছেড়ে দেয় সিদ্রাত। আয়াত হতবিহ্বল চোখে তাকিয়ে আছে। বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? শান্ত হন। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয় সিদ্রাত। নিজেকে যতটা সম্ভব সামলে নেওয়ার চেষ্টা করছে। তাদের যে কাঁদতে নেই। এই সমাজ তো পুরুষের কান্না নিষিদ্ধ করে দিয়েছে। তারা হয়তো ভুলেই গেছে পুরুষদেরও একটা মন আছে। আঘাত তারাও পায়। উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে আয়াত। সিদ্রাত তার কথার উত্তর না দিয়ে চলে যেতে নিলে আয়াত তার হাত আঁকড়ে ধরে। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না। চোখ দুটো টলটল করছে সিদ্রাতের। এগিয়ে আসে আয়াতের অগোছালো চুলগুলোর কানের পিঠে গুজে দেয়। জোর করো না শোনা। আমি ওসব বলে হৃদয়টা ক্ষত বিক্ষত করতে চাই না। প্লিজ, আয়াত, প্লিজ। এক পর্যায়ে আয়াতের চোখেও জল জমা হতে থাকে। হার মেনে মুখ খুলে সিদ্রাত শুরু থেকে সবটা খুলে বলে তাকে। সব শুনে চুপ করে থাকে আয়াত। ওর সাথে আমার সম্পর্ক দু একদিনের নয়। ছোট থেকে চিনি ওকে। আমি কখনো ভাবিনি রিয়াজ আমার পেছনে এসব করবে। বন্ধু হয়ে বন্ধু শত্রু হয়ে দাঁড়াবে। আমি এসব মেনে নিতে পারছি না আয়াত। বুকে খুব জ্বালা করছে আমার। সিদ্রাতকে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না আয়াত। তুমি আমার শেষ সম্বল শোনা। কখনো কষ্ট দিও না, সহ্য হবে না। অসহায়ত্ব প্রকাশ পেল তার কণ্ঠে। চোখের জল ছেড়ে নাবোধক মাথা নাড়ায় আয়াত। আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? সিদ্রাতের আবদারে বিনা বাক্যে বিছানায় গিয়ে বসে আয়াত। সিদ্রাতকে তার কোলে মাথা রেখে শুতে ইশারা করে। মুচকি হেসে আয়াতের কোলে মাথা রেখে ছোট বাচ্চাদের মতো পা গুটিয়ে শুয়ে পড়ে সিদ্রাত। আয়াত তার মাথায় আদুরে হাত বুলাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে সিদ্রাত। আয়াত তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। মানুষটা সত্যি অনেক কষ্ট পেয়েছে। কেমন বাচ্চাদের মতো কাঁদছিল। তবে আমি কথা দিচ্ছি আপনাকে আর কষ্ট পেতে দিব না। আপন মনে কথাগুলো ভেবে সিদ্রাতের কপালে ঠোঁট ছোঁয়ায় আয়াত। সিদ্রাতের মাথা বালিশে রেখে উঠে দাঁড়ায়। অফিসের ফরমাল ড্রেস পরেই ঘুমিয়ে গেছে সিদ্রাত। আয়াত অতি সাবধানে তার গলার টাই হাতের ঘড়ি খুলে দেয়। বুকের দিকে শার্টের বোতামও খুলে দেয়, যাতে সিদ্রাতের কোনো সমস্যা না হয়। সিদ্রাতের গায়ে পাতলা চাদর মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে আয়াত। মাগরিবের আজান মুখরিত হচ্ছে চারপাশে। ঘুম ভেঙে যায় সিদ্রাতের। আশেপাশে তাকিয়ে কিছুটা অবাক হয়। সন্ধ্যা হয়ে গেছে। এত সময় ঘুমিয়েছিল। আয়াত কেন ডাকেনি তাকে? উঠে দাঁড়ায় সিদ্রাত। মাথাটা হালকা ব্যথা করছে। লম্বা সময় নিয়ে গোসল করে বের হয় সিদ্রাত। এখনো রুমে অনুপস্থিত আয়াত। নিচে এসে এদিক ওদিক খুঁজেও কোথাও আয়াতকে না দেখতে পেয়ে
কিছুটা বিরক্ত হয় সে। রান্নাঘরে চোখ যেতেই অবাক না হয়ে পারে না, আপনা আপনি চোখ বড় বড় হয়ে যায় তার। পাক্কা গৃহিণীদের মতো কোমরে ওড়না পেঁচিয়ে কিছু একটা রান্না করছে আয়াত। খুব মনোযোগ সহকারে খুন্তি নেড়ে যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে রুবিনা চৌধুরী তাকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। ধীর কদমে সামনে এগিয়ে যায় সে। সিজরাতকে এদিকে আসতে দেখে মুখে অমায়িক হাসি ফুটিয়ে তোলে আয়াত। আয়াতের থেকে চোখ ফিরিয়ে রুবিনার উদ্দেশ্যে প্রশ্ন করে। মা, কি করছো তোমরা? মুখে হাসি ফুটে ওঠে রুবিনার। আর বলিস না, আয়াত এসে বায়না করলো আজ নাকি সে সবার জন্য খিচুড়ি রান্না করবে। আকাশের অবস্থাও ভালো না, যখন তখন বৃষ্টি নামবে বলে। এই ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে বল। কপাল কুঁচকায় সিদ্ধার্থ। গম্ভীর হয় তার কণ্ঠ। ও বললো আর তুমিও রাজি হয়ে গেলে? ও রান্না পারে নাকি? আগের বার কি হয়েছিল ভুলে গেছো? এতক্ষণ ধরে রাখা হাসি মিলিয়ে যায় আয়াতের। দুঃখী দুঃখী মুখ করে আর চোখে রুবিনার দিকে তাকায়। আয়াতের মুখ দেখে মায়া হয় রুবিনার। এভাবে বলছিস কেন? মেয়েটা এত করে বললো, আমি আর না করতে পারলাম না। আর আমি তো এখানেই আছি, কিচ্ছু হবে না। এমন সময় বাড়িতে প্রবেশ করে সজীব চৌধুরী, মজিদ চৌধুরী ও রায়হান। বাড়িতে ঢুকতেই রান্নাঘরে চোখ যায় তাদের। সবাই এখানে দাঁড়িয়েছে। সজীব চৌধুরীর কথায় পেছন ফিরে তাকায় সিদ্ধার্থ। এই সময় তোমরা সবাই বাসায়? আয়াত ফোন করে জানালো সে আজ সবার জন্য রান্না করেছে। এটা শুনে কি আর কাজে মন বসে? সব কিছু ফেলে চলে আসলাম বাসায়। বলতে বলতে প্রান্তকে কোলে তুলে নেয় রায়হান। দেখো আজ রাতে সবার না খেয়ে থাকতে হয় কিনা। সিদ্ধার্থের কথায় রেগে যায় আয়াত। দেখেছো মা? সিদ, তুই চুপ করবি? দেখবি আমাদের আয়াত খুব সুন্দর করে রান্না করবে। তুই শুধু শুধু ওর পিছনে লাগিস না, যা এখান থেকে। মজা না হলেও আমরা খেয়ে নিব। সজীব চৌধুরীর কথায় মুচকি হাসে আয়াত। রুবিনা, আমার জামা কাপড় ঠিক করে দিয়ে যাও, গোসলটা সেরে আসি। বলতে বলতেই নিজের রুমের দিকে পা বাড়ায় সজীব চৌধুরী। মজিদ চৌধুরীও ভাইয়ের পেছনে চলে যায়। আয়াতকে কি করতে হবে বুঝিয়ে দিয়ে চলে যায় রুবিনা চৌধুরীও। সিদ্ধার্থ রায়হানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই রায়হান মুচকি হেসে স্থান ত্যাগ করে। আমার জন্য রান্না করছো? মুখ বাঁকিয়ে কথাটা বলল আয়াত। মুচকি হেসে আয়াতের পেছনে এসে দাঁড়ায় সে। আয়াত তাকে পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সিদ্ধার্থ আরো একটু এগিয়ে আসে, কানের কাছে মুখ নেয়। আমার বউকে আজ পাক্কা রাঁধুনি লাগছে, ইচ্ছে তো করছে। রাগ কিছুটা গলে যায় আয়াতের, না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। তবে সিদ্ধার্থকে বুঝতে না দিয়ে রাগী কণ্ঠে ভাব বজায় রাখে। তোমার বই দেখেছো মা? আমার বইয়ে গেছে আপনার জন্য কান্না করতে। অসভ্যতামি বাদ দিয়ে দূরে সরে দাঁড়ান। আরো একটু কাছে চলে আসে সিদ্ধার্থ। আয়াতের পিঠ ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে তার কাঁধে থুতনি রেখে দু হাতে কোমর জড়িয়ে ধরে। পাকনামি করে রান্না করেছো ভালো কথা, তবে যদি হাত পুড়িয়েছো বা নিজের কোনো ক্ষতি করেছো তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কথাটা যেন মাথায় থাকে। আমার ক্ষতি হলে আপনার কি? অনেক কিছু। সিদ্ধার্থের সোজা উত্তরে ভড়কে যায় আয়াত। কিছু বলতে নিবে অমনি চোখ যায় জেরিনের উপর। হাতে খাবারের প্লেট নিয়ে প্রান্তর সাথে কথা বলতে বলতে এদিকে এগিয়ে আসছে। তৎক্ষণাৎ সিদ্ধার্থকে ছাড়ানোর প্রয়াস করে সে। ভাবি আসছে, ছাড়ুন। আয়াতকে জড়িয়ে ধরার কারণে ঝুঁকে আছে সিদ্ধার্থ, যার দরুন সামনের দৃশ্য দেখতে পারছে না সে। সে ভাবছে আয়াত তাকে ছাড়ানোর জন্য মিথ্যে কথা বলছে। আসুক, আমার বউকে আমি ধরেছি। আয়াত আর সিদ্ধার্থকে এমন অবস্থায় দেখবে আশা করেনি জেরিন। আয়াতের চোখে চোখ পড়ে যায় তার। লজ্জায় চোখ নামিয়ে নেয় আয়াত। জেরিনের এমন অবস্থায় কি করা উচিত ভেবে না পেয়ে জোরে শব্দ করে কেসে উঠে সে। দ্রুত গতিতে আয়াতকে ছেড়ে সরে দাঁড়ায় সিদ্ধার্থ। জেরিনকে এক সাইডে কাটিয়ে চোরের মতো পালিয়ে যায় সে। জেরিন শব্দ করে হেসে ওঠে। এতে করে লজ্জা বেড়ে দ্বিগুণ হয়ে যায় আয়াতের। থাক, আর লজ্জা পেতে হবে না। খুব ভালো লাগে তোমাদের একসাথে দেখে। জেরিনের দিকে মুখ করে তাকায় আয়াত। ভাবি, তুমি এতদিন বলেছিলে না তোমার ভাইকে বিশ্বাস করে ঠকবো না? দেখো আজ আমি বলছি, সত্যি ঠকিনি আমি। অনেক বড় জেতা জিতেছি। খুশি উপচে পড়ছে আয়াতের চোখে মুখে। জেরিনও গালে হাত রেখে মুচকে হাসে। খুব সুখী হও। রাতের খাবারের তোড়জোড় চলছে আহমেদ বিলায়। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। আরোহী চুপ করে সোফার এক কোনায় বসে আছে। আজকাল নিজের পরিবারের মানুষদের খুবই অচেনা লাগে তার। কেউ আর আগের মতো তাকে আদর তো দূরের কথা, ভালো করে কথাও বলে না। তার ভাবনার মাঝে পাশে এসে বসেন আজিজ আহমেদ।
আরোহীর মাথায় হাত রাখলেন। ধ্যান ভাঙে তার। কিরে মা, এভাবে এখানে বসে আছিস কেন? খাবি চল। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে আরোহী। বিনা বাক্যে উঠে গিয়ে খাবার টেবিলে বসে। আনোয়ার আহমেদ তাকে দেখেও সবসময় এড়িয়ে চলে। আরোহীকে বাসায় আনার পর একটা কথাও বলেনি তার সাথে। সে কি অনেক বড় পাপ করে ফেলেছে? যে বাবার জান ছিল, সে আজ তার কষ্ট দেখেও মানুষটা কেমন পাথর হয়ে বসে আছে। এটা কি তার প্রাপ্যই ছিল? খাবার শেষ করে আরোহী তার নিজের রুমে চলে যায়। এখান থেকেই বা কি করবে? কেউ তো কথাই বলতে চায় না তার সাথে। আরোহী যে বাসায় উপস্থিত এটা যেন কারো চোখেই পড়ে না। টিভি দেখতে দেখতে আজিজ আহমেদ আনোয়ার আহমেদ দিকে তাকায়। ভাই, তুমি এখনো রাগ করে থেকো না। মেয়েটা কষ্ট পাচ্ছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুই হয়তো ভুলে যাচ্ছিস, ওর জন্যই আমাদের কি সহ্য করতে হয়েছে। এত সহজ আমার থেকে মাফ পাবে না। এতটা কঠোর হয়েও না ভাই, ছোট মানুষ, ভুল করে ফেলেছে। এটা ভুল নয় আজিজ, এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। বড় ভাইয়ের মুখের উপরে আর কিছু বলতে পারলো না আজিজ আহমেদ। অগত্যা চুপ থাকতে হলো তাকে। তবে মনে মনে এক বুদ্ধি আঁটলেন এসব ঠিক করার। আয়াত নিজ দায়িত্বে নিয়েই সকলের পাতে খাবার তুলে দিচ্ছে। আজকের সকল খাবার তার নিজের হাতে করা। উৎফুল্ল নয়নে তাকিয়ে আছে সবার রিয়াকশন দেখার জন্য। আয়াতের দিকে তাকিয়ে এক লোকমা খাবার মুখে পুরে নেয় সিদরাত। আয়াত অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তবে তাকে নিরাশ করে কিছুই বলল না সিদরাত। প্রথমবার রান্না করায় খাবার এতটা ভালো হয়নি, তবে তাদের দেখে এটা বোঝার উপায় নেই। সবাই অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছে। সিদরাত বাদে সবাই তার খাবারের প্রশংসা করেছে। এতেও যেন মন ভরছে না আয়াতের। যার জন্য এত কিছু, সেই তো কিছু না বলে এক মনে খেয়েই চলেছে। মন খারাপ হয়ে যায় আয়াতের। এত কষ্ট করে মানুষটার মন ভালো করার জন্য এত কিছু করলো, আর মানুষটা কোনো কিছুই বলল না। রুবিনা চৌধুরীর জোরাজুরিতে খাবার খেয়ে নেয় আয়াত। মুখ ফুলিয়ে নিজের রুমে প্রবেশ করে। সিদরাত ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। আয়াত তার আগমনের বার্তা দিতে জোরে শব্দ তুলে দরজা বন্ধ করলো। সিদরাত একবার তার দিকে তাকিয়ে আবার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এতে যেন আয়াতের রাগ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বড় বড় পা ফেলে ব্যালকনিতে চলে যায়। মুচকি হাসে সিদরাত। ল্যাপটপ রেখে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ায়। খোলা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াত। সিদরাতের নিঃশ্বাসের আওয়াজ খুব কাছ থেকে অনুভব করতে পারছে। তার পেছনেই যে সিদরাত দাঁড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। এত সময় পার হয়ে যাবার পরেও মুখে টু শব্দটি উচ্চারণ করেনি সিদরাত। প্রচন্ড রেগে মুখ খুলে আয়াত। এখানে কোনো কাজ না থাকলে ভেতরে যান। তোমারও এখানে কোনো কাজ নেই, তুমিও রুমে চলো। চোখ কি ঘরে রেখে এসছেন? দেখতে পাচ্ছেন না আমি আকাশ দেখছি? স্পষ্ট রাগ ফুটে উঠেছে তার। আমিও তোমাকে দেখছি। সিদরাতের উত্তরে কি বলা যায়? অনেক ভেবেও কোনো উত্তর মিলল না। বিদায় চুপ থাকতে হলো তাকে। সিদরাত সামনে এগিয়ে তাকে জড়িয়ে ধরতে গেলে আয়াত বাদ সাধে। আমাকে ধরবেন না আপনি। আমার রান্নার প্রশংসা করলে অনেক বড় অপরাধ হয়ে যেত। স্পষ্ট অভিমান ভেসে ওঠে তার কথায়। সিদরাত মুচকে হাসে। রান্নার প্রশংসা করাটা কি খুব জরুরি? হ্যাঁ, খুবই জরুরি। সোজা সাপটা জবাব আয়াতের। সবাই তো এত প্রশংসা করলো, তাতে মন ভরেনি? না, ভরেনি। আমি আপনার জন্য রান্না করেছি আর আপনার প্রশংসাও শুনতে আগ্রহী। হাসির শব্দ শোনা যায় সিদরাতের। পেছন থেকে আয়াতকে জড়িয়ে ধরে। আমি অনেক খুশি, তুমি আমার মন ভালো করতে নিজে হাতে রান্না করেছো। খাবারও অনেক ভালো হয়েছে, তবে সবথেকে ভালো কি হয়েছে জানো? কি? কোমরে ওড়না গুজে যখন রান্না করছিলে, অসম্ভব সুন্দর লাগছিল তোমায়। পৃথিবীর কোনো ভাষায় এই অনুভূতিকে আমি প্রকাশ করতে পারবো না, তাই চেষ্টাও করছি না। আয়াতের লজ্জায় রাঙা মুখটি উঁচিয়ে ধরে সিদরাত। এমন রূপ আমি হাজারবার দেখতে চাই। হালকা কেঁপে উঠে আয়াত। নিচু স্বরে বলে, আপনি বললে আমি প্রতিদিন। না, তার কোনো প্রয়োজন নেই। প্রতিদিন তোমাকে রান্না করতে হবে না, তবে মাঝে মাঝে করতেই পারো। এমন সুন্দর রূপ দেখার লোভ যে সামলাতে পারবো না। মুখে কিছু না বললেও হ্যাঁ সূচক মাথা নাড়ায় আয়াত। আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায় সিদরাত। রাগ কমেছে? মুচকি হাসে আয়াত। এতে যা বুঝার বুঝে যায় সিদরাত। সকাল সকাল রেডি হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে রিয়াজ। নিজের করা ভুলের জন্য অনুতপ্ত সে। তবে এটা ভেবেও বেশ খুশি লাগছে যে সে এত অন্যায় করা সত্ত্বেও সিদরাত তার বাসায় গিয়ে তার বাবার সাথে কথা বলে এসেছে
সিদ্ধার্থ কি এমন বলেছে জানা নেই তার, তবে তার মধ্যে থাকা এতদিনের অভিমানের সমাপ্তি ঘটেছে। সিদ্ধার্থ কি ম্যাজিশিয়ান? সে কি জাদু জানে? কত সহজেই সব ঠিক করে দিল, যেটা সে এতদিন চেয়েও পারেনি। সিদ্ধার্থকে একবার ধন্যবাদ দেওয়া উচিত ভেবেও কল করতে পারল না। কি মুখে দাঁড়াবে সিদ্ধার্থের সামনে, কি বা বলবে? তার ভাবনার মাঝেই ফোন বেজে উঠে তার। সিদ্ধার্থের নাম্বার দেখেই চমকে দ্রুত বেগে গাড়ি থামায়, দ্রুত ফোন রিসিভ করে কানে তুলে। কোথায় যাচ্ছিস? সিঙ্গাপুর। কেন? ওখানে সেটেল হতে চাচ্ছি, সব কিছু রেডি করা আছে। হুম। কিছুক্ষণ চুপ থাকে দুজনেই। না গেলে হয় না? সিদ্ধার্থের কথা মনের কোথাও আঘাত করে রিয়াজের। না ভাই, এখানে থাকতে চাই না। এসব বিশ্রী স্মৃতি নিয়ে থাকতে পারবো না, দম বন্ধ লাগে আমার। যেটা তোর ভালো বড় হয়। রাখছি। সিড। হুম। ধন্যবাদ বন্ধু, তোর কারণে বাবা আগের মতো আমার সাথে কথা বলতে শুরু করেছে। তুই ভাবতেও পারবি না আমি কতটা খুশি। তোর মতো বন্ধু সবার হোক সিড। কিন্তু তোর মতো বন্ধু যেন কারো না হয়। সিদ্ধার্থের কথায় কি ছিল জানা নেই রিয়াজের। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মেয়ে হলে নিশ্চয়ই এতক্ষণে কেঁদে কেটে নাজেহাল অবস্থা করে ফেলতো। পুনরায় মুখ খুলে সিদ্ধার্থ। যেখানেই থাকিস ভালো থাকিস। ফোনটা কেটে দেয় সে। রিয়াজ বিষণ্ণ মনে শূন্য রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করে, নিজের মনে বিড়বিড় করে। তুই ঠিক বলেছিস সিড, আমার মতো বন্ধু আর কারো না হোক, আমি কারো বন্ধু হওয়ার যোগ্য নই। কখনো তোর সামনে যাব না, তবে দূর থেকে দোয়া করব তুই আর আয়াত খুব সুখে থাক, খুব সুখে। ফোনটা পকেটে রেখে মাথা নত করেই থাকে সিদ্ধার্থ। মাফ করে দে ভাই। রায়হানের কথায় সিদ্ধার্থ মুখ তুলে শূন্য আকাশের দৃষ্টি মেলে। আমি ওকে মাফ করে দিয়েছি ভাই, তবে আমার আশেপাশে ওর উপস্থিতি কখনো চাই না। ও দূরেই ভালো থাকুক। এমন বন্ধু থাকার চেয়ে নিঃস্ব জীবন ভালো। অনেকদিন পরে আহমেদ ভিলায় যাচ্ছে আয়াত আর সিদ্ধার্থ। আয়াত অনেকবার বায়না ধরলেও যেতে দেয়নি সিদ্ধার্থ। আয়াতকে ছাড়া নাকি তার ঘুম হয় না, এমন উত্তরে মুখ বাঁকিয়েছে আয়াত। হাজার বাহানা করেও লাভ হয়নি তার। তবে এবার আজিজ আহমেদ নিজে ফোন করে সিদ্ধার্থকে যেতে বলেছেন। শ্বশুর মশাইয়ের মুখের উপর না করতে পারল না সিদ্ধার্থ। সময় বের করে আজ রওনা হচ্ছে আহমেদ ভিলার উদ্দেশ্যে। সকাল হতেই বেশ খুশি আয়াত। যাওয়ার পথে সবার জন্য কিছু না কিছু উপহার কিনেছে সিদ্ধার্থ, সাথে নিয়েছে নানা ধরনের মিষ্টান্ন ফলসমূহ। আহমেদ ভিলায় আজ খুশির বন্যা বয়ে যাচ্ছে। বাড়ির একমাত্র জামাই এসেছে বলে কথা, সবার সাথে টুকটাক কথা বলছে সিদ্ধার্থ। আয়াত তো সবাইকে পেয়ে কথার ঝুলি খুলে বসেছে। এক কোনায় আরোহী দাঁড়িয়ে তার কথা শুনছিল। আয়াতকে দেখলেই বোঝা যায় ও বাড়িতে ওর সুখের কোনো কমতি নেই। দৃষ্টি নামিয়েই নিচের দিকে তাকায় আরোহী। আয়াত দৌড়ে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। কেমন আছো আপু? মুচকে হাসে আরোহী। ভালো, তুই কেমন আছিস? ভালো আপু। চুপ হয়ে যায় আয়াত। আরোহীর সাথে কেন যেন আগের মতো মিশতে পারে না সে। এটাই কি স্বাভাবিক? তাদের মধ্যে আগের মতো কিছুই নেই, তাহলে আগের মতো সম্পর্ক আশা করাটাও কি বোকামি নয়? তবে আয়াত তার দিকে থেকে যথাসম্ভব চেষ্টা করবে আগের মতো সম্পর্কটাকে গড়াতে। আপু এদিকে এসো না। আরোহীকে টেনে সোফার উপর রাখা প্যাকেটটা তার হাতে তুলে দেয়। কি এটা? তুমি খুলে দেখো, উনি সবার জন্য কিছু না কিছু এনেছেন, আর এটা তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনেছি, আশা করছি তোমার পছন্দ হবে। মুচকি হেসে প্যাকেটটা খুলে আরোহী লাল রঙের খুবই চমৎকার একটি গাউন। কিছুটা অবাক চোখেই আয়াতের দিকে তাকায় আরোহী। তোমার জন্য কি কিনবো ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম নতুন নতুন ড্রেসের অনেক শখ তোমার, তাই এটাই কিনে আনলাম। তোমার পছন্দ হয়েছে তো? চোখে পানি টলমল করছে আরোহীর। হায়াত তো আর জানে না পরিস্থিতির চাপে পড়ে এসব শখ তার কবেই শেষ হয়ে গেছে। খুব পছন্দ হয়েছে। এখানে আর দাঁড়াতে পারলো না আরোহী, দৌড়ে নিজের রুমে চলে গেল। আয়াত তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরোহী যে আগের মতো নেই বেশ বুঝতে পারছে সে। রূপা বেগমের থেকে আরোহীর ব্যাপারে সব শুনে মনটা খারাপ হয়ে যায় তার। পাশ থেকে শেফালি বেগম বলে, সেটা তো জানি না মা, আমিও তোর বড় আব্বুর মুখের উপর কিছু বলতে পারি না, আমাকে ধমক দিয়ে আগেই চুপ করিয়ে দেয়। দুঃখী দুঃখী মুখ করে বসে থাকে আয়াত। যে করেই হোক তাকে সব আগের মতো ঠিক করতেই হবে। অনেকক্ষণ ধরে আয়াতকে লক্ষ্য করছে সিদ্ধার্থ। এখানে আসার আগে তো বেশ হাসি খুশি ছিল, এখন এমন মনমরা হয়ে বসে আছে কেন?
সময় বুঝে আয়াতকে টেনে রুমে নিয়ে আসে সিদ্রাত। কি করছেন? এভাবে টেনে আনার মানে কি? কি হয়েছে? এমন মনমরা হয়ে ঘুরছো কেন? কই, আমি তো ঠিকই আছি। কোনো সমস্যা হলে আমাকে বলো। কেউ কি কিছু বলেছে তোমায়? রেগে যায় আয়াত। কি উল্টাপাল্টা কথা বলছেন? কে আমাকে কি বলবে? আমরা এক্ষুনি বাসায় ফিরে যাব। মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকায় আয়াত। কি বলছেন কি? আপনি আমাকে কথা দিয়েছিলেন 2 দিন এখানে থাকবেন। যাবো না তো কি করব? কি হয়েছে বলছো না? আবার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। হতাশার শ্বাস ছাড়ে আয়াত। ধীরে ধীরে সবটা সিদ্রাতকে খুলে বলে। বুঝলাম, কিন্তু এখানে তোমার কি করার আছে বলো? বাবা মেয়ের বিষয় এখানে তোমার তো কোনো কাজ নেই। এভাবে বলছেন কেন? আরোহী আমার আপু হয়, আর এসব আমি মেনে নিতে পারছি না। আমাকে সবটা ঠিক করতে হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। আমার আপনার সাহায্য চাই। টেনে টেনে কথাটা বলল আয়াত। ব্রুজুরা কুঁচকে যায় সিদ্রাতের। কেমন সাহায্য? আপনি আপুর ব্যাপারে বড় আব্বুকে বোঝান, যাতে আপুকে মেনে নেয়। তোমার বোন বিষয়ে কোনো সাহায্য আমি করতে পারবো না। রেগে যায় সিদ্রাত। গাল ফোলায় আয়াত। আপনি কি চান না আমি হাসি খুশি থাকি? আয়াত, মাথা থেকে ওসব ছুঁড়ে ফেলো। সিদ্রাতের হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে। প্লিজ আমার কথাটা রাখুন। এই বাড়িতে কেউ ভালো নেই, আমার কথা কেউ শুনবে না। তবে আপনার কথার গুরুত্ব সবাই দেবে, শুধু আপনিই পারবেন বড় আব্বুকে মানাতে। প্লিজ না করবেন না। আমি পারবো না। সোজা সাপটা জবাব সিদ্রাতের। প্লিজ আমার খুশি, প্লিজ শুধু আমার জন্য, আমার খুশির জন্য। অনুনয়ের সহিত কথাটা বলল আয়াত। যেখানে কথা আয়াতের খুশির, সেখানে আর কি করে না করবে সিদ্রাত। অগত্যা রাজি হতে হলো তাকে। ঠিক আছে, আমি চেষ্টা করব ওনাকে বোঝানোর, তবে এটা শুধু তোমার খুশির জন্য। দুপুরবেলা সুস্বাদু খাবারের ঘ্রাণে মুখরিত চারপাশ। এতে যেন খিদে কিছুটা বেড়ে যাচ্ছে আয়াতের। সবার আগে খাবার টেবিলে এসে উপস্থিত সে। একে একে সবাই উপস্থিত হয়। সিদ্রাত আর আজিজ আহমেদ একসাথে এসে বসেন টেবিলে। আয়াতের বাঁ পাশের চেয়ারটাতেই জায়গা হয় সিদ্রাতের। আরোহী সবার পরে আসায় আয়াতের ডান পাশের সিটটাই খালি পায়। মনে সংকোচ নিয়েই খেতে বসে পড়ে। শেফালি বেগম আজ নিজ হাতে বেড়ে সবাইকে খাওয়াচ্ছেন। আয়াত বরাবরই মাছের কাঁটা বাছার ভয়ে মাছ খেতে চায় না। সিদ্রাত নিজ দায়িত্বে মাছের কাঁটা বেছে দিচ্ছে তাকে। আরোহী এই দৃশ্য দেখে মাথা নত করে নেয়, মনে মনে আওড়ায়। সত্যি আয়াত, তুই খুবই ভাগ্যবতী। সিদ্রাতের মতো জীবনসঙ্গী পেতেও ভাগ্য লাগে। আমি এক অভাগা যে সিদ্রাতের মতো মানুষের ভালোবাসাকে বুঝতে পারিনি। লোভ আমাকে শেষ করে দিয়েছে। কোনো আফসোস নেই আমার, কারণ আমার জীবন নষ্টের পেছনে আমিই দায়ী। অনেক ভালো থাক আয়াত, তোদের জন্য অনেক দোয়া রইল। খাবার মুখে তুলে সিদ্রাতের পানে আর চোখে তাকাচ্ছে আয়াত। সিদ্রাত খাবার খাচ্ছে আর আনোয়ার আহমেদের সাথে এটা ওটা নিয়ে কথা বলেই যাচ্ছে। আয়াতের দিকে আর চোখে একবার তাকায় সে। আয়াত খাবার রেখে গাল ফুলিয়ে বসে আছে। কপাল কুঁচকে আয়াতের উপর মুখে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় সে। আয়াত দৃষ্টি ঝুঁকিয়ে নিম্ন স্বরে বলে, আবার কি হয়েছে? মাথা ঝুঁকিয়ে নিম্ন স্বরে বলে, আপনাকে কি করতে বলেছি আর আপনি কি করেছেন? আরে বাবা, বলেছি তো কথা বলবো। কখন বলবেন? এক্ষুনি বলুন। আয়াতের দিকে আর চোখে একবার তাকায় সে। আয়াত খাবার রেখে গাল ফুলিয়ে বসে আছে। কপাল কুঁচকে আয়াতের উপর পূর্ণ দৃষ্টি মেলে তাকায় সিদ্রাত। মাথা ঝুঁকিয়ে নিম্ন স্বরে বলে, রাগে ফুঁসে উঠলেও নিচু স্বরে বলে সে। মুখ বাঁকায় আয়াত। সিদ্রাত গোপনে হতাশার শ্বাস ছেড়ে খাবারে মন দেয়। চাইলেই কি হঠাৎ এভাবে কথাগুলো বলা যায় নাকি? তবে এই নির্বোধ মেয়েকে কে বোঝাবে? সে সাধ্য যে নেই তার। খাবার শেষে রেস্ট নিতে যে যার ঘরে যায়। এদিকে মুখ ভার করে বসে আছে আয়াত। সিদ্রাত কিছু না বলে এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। ইতিমধ্যেই হাজির হয়েছে আনোয়ার আহমেদ। সিদ্রাতের সাথে খোশ গল্পে মেতে ওঠেন তিনি। মাঝখানে যোগ দেয় আজিজ আহমেদও। একে একে উপস্থিত হয় এ বাড়ির সকলেই। একটা ছোটখাটো সভা শুরু হয়ে যায় এখানে। কথায় কথায় আজিজ আহমেদ আরোহীর উদ্দেশ্যে প্রশ্ন করে, প্রস্তুতি কেমন তোর? ভালো ছোট আব্বু। ছোট্ট উত্তরে কথা শেষ করে আরোহী। সোফার এক কোনায় বসে আছে আরোহী। নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে এ কদিনেই। কিসের প্রস্তুতির কথা বলছো বাবা? আপু কিসের প্রস্তুতি নিচ্ছে? উত্তর শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে আয়াত। ওরে থাকার খাওয়া খরচ ওরই চালাতে হবে। ওকে বাসায় জায়গা দিয়েছি মানে এই নয় যে ওকে
ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। তার তার জবের জন্য ইন্টারভিউ দিতে হবে। সোজা সাপটা জবাব দিলেন আনোয়ার আহমেদ। আয়াত স্তব্ধ, নির্বাক। মনে হচ্ছে ভুল কিছু শুনে ফেলেছে। এই মানুষটাকে সে চিনতে পারছে না। এ তার বড় আব্বু হতেই পারে না। উনি তো সবসময় তাদের মাথার উপর ভরসার হাত রেখে এসেছে। তবে আজ কেন আব্বুর সাথে এমনটা করছেন? সুযোগের সদ্ব্যবহার করতে ভুলল না সিদ্রাত। আমি জানি আপনাদের মাঝখানে আমার কথা বলা ঠিক না, তবুও বলছি, বড় আব্বু আপনি এমনটা করবেন না। ভুল তো একটা হয়েই গেছে। এই ভুলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আয়াত। ও যদি সব কিছু মেনে নিয়ে আরোহীকে ক্ষমা করতে পারে, আমার সাথে সুখে সংসার করতে পারে, আপনি কেন পারছেন না ক্ষমা করতে? আমাদের তো ওকে নিয়ে আর কোনো সমস্যা নেই। তুমি জানো না বাবা, ও আমাকে ঠিক কতটা আঘাত দিয়েছে। মুচকি হেসে আয়াতের দিকে তাকায় সিদ্রাত। এ থেকে 1000 গুণ কষ্ট আমি ওকে দিয়েছি, যেখানে কোনো দোষই আয়াতের ছিল না। নত মাথায় চোখের জল ফেলে যাচ্ছে আরোহী। শুধুমাত্র তার একটা ভুলের জন্য সবার এত কিছু সহ্য করতে হয়েছে। আরোহী পারলে তার ভুলটা শুধরে নিত, কিন্তু এখন তার সম্ভব নয়। তাই আয়াত তার পাশে দাঁড়িয়ে এক পাশ থেকে তাকে আঁকড়ে ধরে। আবার বলতে শুরু করে সিদ্রাত। আমি অনুরোধ করব এই বিষয়টাকে এত জটিল করবেন না। আপনি চাইলেই ক্ষমা করে তাকে কাছে টেনে নিতে পারেন। ওর সম্পর্কে তো নিশ্চয়ই আপনাদের সবটা জানা হয়ে গেছে। এই সময় আপনাদের পাশে পেলে ও খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, সুন্দর করে জীবনটা গুছাতে পারবে। এতটা কঠোর হবেন না। কোনো বাবা মাই চায় না তার সন্তানের প্রতি কঠোর হতে, পরিস্থিতি বাধ্য করে কঠোর হতে। যার এই পরিস্থিতিতে পড়েছে শুধু তারাই জানে এই যন্ত্রণা কতটা। আহত কণ্ঠে বলেন আনোয়ার আহমেদ। চুপ হয়ে যায় সিদ্রাত। কিন্তু ভাই, আমরা আমাদের মেয়েকে আছে টেনে না নিলে ও কোথায় যাবে? ভুল তো আমরাও করে থাকি, আরও হয়েও করে ফেলেছে। আমাদের কি উচিত নয় ওকে নতুন জীবন গড়ার সুযোগ করে দেওয়া? আজিজ আহমেদ তাল মিলালেন রূপা বেগম। সেই তো, আমরা মুখ ফিরিয়ে নিলেও কোথায় যাবে বলো তো? কিছুক্ষণ চুপ থাকলো সকলেই। সকল নীরবতা ভেঙে মুখ খুলল আরোহী। বাবা, তুমি বললে আমি জব করব, আমার কোনো সমস্যা নেই। তবে এই যে তুমি কথা বলো না, কাছে টেনে নাও না, এসব মানতে পারি না বাবা। খুব কষ্ট হয় আমার। আমি ভুল করেছি বাবা, লোভে পড়ে পাপ কাজে লিপ্ত হয়েছি। কিন্তু বিশ্বাস করো, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কোনো দিন এমন কোনো কাজ করব না যাতে তোমার এবারের অসম্মান হয়। শব্দ করে কেঁদে উঠে আরোহী। আয়াতকে ছেড়ে দৌড়ে আনোয়ার আহমেদের পায়ের কাছে বসে পড়ে। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আরোহীর আহাজারিতে ব্যথিত হলো সকলের মন। আয়াত তো বাচ্চাদের মতো শব্দ করে কান্না শুরু করেছে। সিদ্রাত তাকে এক হাতে তার সাথে মিশিয়ে নেয়, আলতো হাতে চোখ মুছিয়ে দেয়। আনোয়ার আহমেদ পারলেন না কঠোর ভঙ্গিমা বজায় রাখতে। উনিও হাঁটু গেড়ে ফ্লোরে বসে আরোহীকে বুকে জড়িয়ে নেয়। এতদিন পর বাবার আদর পেয়ে কান্না আরো বেড়ে যায় আরোহীর। মারে, আমিও অপরাধী। তোকে শাস্তি দিতে আমি ভালো নাই মা। যে সময় তোর পাশে থাকার কথা, রাগ করে তোকে দূরে ঠেলে দিয়েছি, তোকে খুব কষ্ট দিয়েছি। পারলে মাফ করে দিস মা। শেফালি বেগম আঁচলে মুখ গুজে কান্না দমানোর প্রচেষ্টায় ব্যস্ত। উপস্থিত সকলে চোখে মুখে খুশিতে চকচক করে উঠছে। আয়াত সিদ্রাতকে ছেড়ে দৌড়ে আনোয়ার আহমেদের কাছে যায়। আনোয়ার আহমেদ চোখ মুছে দু মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দেয়। পুরো আহমেদ বাড়ি খুশিতে ভরপুর। হবে নাই বা কেন? এতদিনের মনোমালিন্য যে শেষ হলো। ছোটখাটো আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। সবার ভেতরেই খুশির ঢেউ বয়ে চলেছে। আয়াত আর সিদ্রাত একপাশে দাঁড়িয়ে সকলের আনন্দ দেখতে ব্যস্ত। আরোহী তাদের সামনে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে। উত্তরে শুধু মুচকি হেসেছে সিদ্রাত। আয়াত আরোহীকে জড়িয়ে বসেছিল অনেকক্ষণ। আজ আহমেদ বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা আয়াতদের। সকাল থেকেই দুঃখী দুঃখী ভাব করে ঘুরে বেড়াচ্ছে আয়াত। কপাল কুচকায় সিদ্রাত। এই মেয়ে জীবনেও ঠিক হবে না। কিছু হলেই গাল ফোনানোটা অভ্যাসে পরিণত হয়েছে তার। তবে সিদ্রাত এতে বিরক্ত হয় না, বরং তার ভালোই লাগে আয়াতের এমন বাচ্চামো স্বভাব দেখে। বিদায় নেওয়ার সময় আনোয়ার আহমেদ ও আজিজ আহমেদ আয়াতের হাত নিয়ে সিদ্রাতের হাতে তুলে দেয়। আজিজ, সব বাবা মাই তো আর মেয়ের স্বামীর হাতে তুলে দেয়। আমিও আয়াতকে তোমার হাতে তুলে দিয়ে শান্তি নিশ্চয় নিতে চাই। শক্ত করে আয়াতের হাত ধরে সিদ্রাত। চিন্তা করবেন না, আমি আয়াতের পুরো খেয়াল রাখবো।
ওর সব দায় দায়িত্ব আমার, আপনারা নিশ্চিতে থাকতে পারেন। উত্তরে মুচকি হাসে তারা। দরজার কাছেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে রূপা বেগম। মেয়েটা চলে যাবে, মন তো খারাপ হবেই। আবার এটা ভেবেও স্বস্তি পায় যে তাদের মেয়ের পাশে সিদ্রাত আছে। একসময় সিদ্রাতের হাতে মেয়েকে তুলে দিতে আটকে থাকতো, আজকে তারাই সিদ্রাতের হাতে মেয়ে তুলে দিয়ে নিশ্চিতে আছে। সত্যি, সময় দেখা না গেলেও সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। সবার থেকে বিদায় নিয়ে টলমল চোখে গাড়িতে উঠে বসে আয়াত। বাইরে তাকিয়ে সবার দুঃখে ভরা মুখটা দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। ইচ্ছে করছে তাদের সাথে থেকে যেতে, কিন্তু সে যে নিরুপায়, সে যে মেয়ে। ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আয়াতের দৃষ্টি আপাতত গাড়ির কাচের উপর বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। আয়াত কাচের ভেতর দিয়ে হাত বাড়িয়ে পানি ছোঁয়ার বৃথা চেষ্টা করছে। মুখে তার হাসি নেই, মনটা বেজায় খারাপ। সিদ্রাত গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে দেখছে। হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয় সে। আয়াত জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আমার একটা মাত্র বউ, সেও যদি মন খারাপ করে বসে থাকে তাহলে কি আমার ভালো লাগবে? কিছু হয়নি আমার, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আয়াতের চুলগুলো কানের পিছে গুজে দিচ্ছে। এটাই মেয়েদের নিয়ম আয়াত, না চাইলেও তোমাকে এটা মানতেই হবে। বাবার ঘর ছেড়ে সব মেয়েকেই স্বামীর ঘরে যেতে হয়। তোমার মা এসেছে, আমার মা এসেছে, সব মেয়েকেই যেতে হবে, এটাই নিয়ম আয়াত। আমি এতদিন হলো আপনার সাথে আছি, বাড়ির সবার জন্য এত মন খারাপ আমার আগে কখনো হয়নি বললে ভুল হবে। তখন রাগ কাজ করছিল, তাই সবার থেকে দূরে থাকতেই চাইতাম। তবে এখন আমি পারছি না। আসার সময় সবার মায়া মাখা মুখটা মনে পড়ছে, ইচ্ছে করছে দৌড়ে ছুটে যাই। বলতে বলতে চোখ দুটো জলে টইটুম্বর হয়ে উঠেছে আয়াতের। ইচ্ছে করছে হাউমাউ করে কাঁদতে। সিদ্রাত আলতো হাতে তাকে তার চোখ মুছিয়ে দেয়। কষ্ট পায় না সোনা, আমি কদিন পর পরই এ বাড়ি এসে তোমাকে খুঁড়িয়ে নিয়ে যাব। আর কাঁদে না? সত্যি বলছেন তো? সোনা, তুমি যা বলবে তাই হবে। আমি কথা দিচ্ছি, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আমার সাধ্য মতো পৃথিবীর সব সুখ তোমার কাছে এনে দেব। চোখে পানি নিয়েও মুচকে হাসে আয়াত। এক ঝটকায় সিদ্রাতকে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি। বললেই হবে নাকি আমি বেশি ভালোবাসি? সিদ্রাতের কণ্ঠে রসিকতা স্পষ্ট, শব্দ করে হাসে আয়াত। সিদ্রাত তাকে ছেড়ে দুহাতে তার মুখ উঁচিয়ে ধরে। তোমার মুখে এমন প্রাণবন্ত হাসি মানায় আয়াত, এভাবেই থেকো সব সময়। হাসি ভাব বজায় রেখেই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সিদ্রাত কপালে ঠোঁট ছুঁয়ে আবার ড্রাইভিংয়ে মন দেয়। গন্তব্য তাদের সুখের নীড়, চৌধুরী বাড়ি।